ঘোষণা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। ২৩৪টি পৌরসভার নির্বাচন ৩০ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগী কেউ। হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা আজই শেষ। কাল থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। চট্টগ্রামের সিটিগেট এলাকা থেকে পাচারের সময় ২০ নারী উদ্ধার। উদ্দেশ্য ছিল ঢাকা হয়ে সৌদি আরব। এক পাচারকারী আটক। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অনুমোদনহীন ব্লাড ব্যাংকের রক্ত সরবরাহ। এসব রক্ত গ্রহণে প্রাণঘাতী রোগে আক্রান্তের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং খাবার সহ নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর সরকারি শিশু পরিবার। দুর্বিষহ জীবনযাপন শিশুদের, বরাদ্দ পর্যাপ্ত নয় দাবি কর্তৃপক্ষের। বাংলা সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শেখ জায়েদ। আসছে ৩০ ডিসেম্বর হতে যাচ্ছে দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচন। দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তাফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। প্রথমবারের মতো দলীয় এ নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর, যাচাই বাছাই ৫ ও ৬ তারিখ, আর প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। সিইসি জানান সরকারি সুবিধাভোগী কেউ অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচারণায়। রাশেদ লিমনের রিপোর্ট। ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫ বুধবার। আইন পরিবর্তন, সংশোধন, নানা জটিলতা পেরিয়ে মাঠে গড়াচ্ছে পৌর নির্বাচন। সংশোধিত পৌরসভা আইন ২০১৫-র আওতায় এবারই প্রথম স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনে ব্যালট পেপারে থাকছে দলীয় প্রতীক। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি। রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকতে হবে যে উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেওয়া হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। হঠাৎ করেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অনেকটা তড়িঘড়ি করে নতুন এই আইনে নির্বাচন করার যুক্তিও তুলে ধরেন সিইসি। কেন সব দলের সাথে বসলাম না? আসলে আইনটা যে হচ্ছে এটা আমরা জানতাম না। কাজেই আইন যখন আপনারা খবরের কাগজে দিলেন কিংবা যেদিন প্রথম এটা আসলো সেদিন আমরাও জানতে পারলাম। অর্ডিন্যান্স হওয়ার পরে আমরা ওটা নিয়ে কাজ করলাম। তারপরে আবার পার্লামেন্টে যে এইটা বদলে গেল। মাত্র কয়দিন আগে এটা আইন হয়ে এসেছে গেজেটে, সেদিন আমরা জানতে পারলাম যে কি আইন হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস দিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান কাজী রকিবউদ্দিন আহমেদ। নানা আইনি জটিলতা শেষে অবশেষে ঘোষণা করা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। এবারই প্রথম মেয়র প্রার্থীরা লড়বেন দলীয় মনোনয়ন আর দলীয় প্রতীক নিয়ে। তবে কাউন্সিলর ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে থাকছে আগের নিয়মই বহাল। আর তাই নতুন এই নিয়মে একই নির্বাচনে দু ধরনের নির্বাচনী পরিচালনা করাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন ছিল বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সৌজন্যের সম্পাদক বদিউল আলম মজুমদার। সময় সংবাদকে তিনি বলেন, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলো কিভাবে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা। তা না হলে দলীয়ভাবে নির্বাচনের কারণে পেশি শক্তির ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা সুজন সম্পাদকের। দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে আরও কতগুলো সিদ্ধান্ত প্রয়োজন, আরও কতগুলো প্রস্তুতি প্রয়োজন। মনোনয়ন কি গণতান্ত্রিকভাবে দেওয়া হবে না কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছার ভিত্তিতে দেওয়া হবে? এটা কি স্থানীয়ভাবে দেওয়া হবে না জাতীয়ভাবে দেওয়া হবে? এই শিডিউল ঘোষণা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি কোনো গ্যাজেট হয় নাই। তো এইগুলো কাম্য নয়। পৌরসভার মেয়র যদি শুধু দলীয় ভিত্তিতে নির্বাচিত হয় এবং পৌরসভার কাউন্সিলর যদি দলীয় ভিত্তিতে নির্বাচিত না হয়, নির্দলীয় নির্বাচিত হয়, এটা ওই যে একই প্রতিষ্ঠানের নির্বাচনের ক্ষেত্রে দুই নিয়ম, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এদিকে চলমান পরিস্থিতিতে একই সঙ্গে সবগুলো পৌরসভা নির্বাচন করতে গেলে নির্বাচনী সংঘাত আর সহিংসতা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া সংশোধিত পৌরসভা আইন 2015-র অধীনে আসছে পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা তাদের। তবে ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। সম্প্রতি বেশ কয়েকটি প্রভাবশালী দেশের সতর্কতা, বিদেশিদের উপর হামলা, লেখক, প্রকাশক, ব্লগারদের হত্যাসহ বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আইন শৃঙ্খলা বাহিনী। তাছাড়া বিশ্বজুড়ে মাথাচাড়া দেয়া জঙ্গিবাদের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এমন বাস্তবতায় ডিসেম্বরের শেষ নাগাদ একসঙ্গে প্রায় 234টি পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। হঠাৎ করে যদি বলে ফেলে আমি সব একত্রে করব, পুলিশ এত এঙ্গেজ, চারিদিকে বিজেপি এঙ্গেজ, ফোর্স তো প্রয়োজন। কারণ আমাদের দেশের এই লোকাল ইলেকশন যত নিচের দিকে নামবে এটা ততই সংঘর্ষপূর্ণ ইলেকশন হয়। তার উপর সংশোধিত পৌরসভা আইন 2015 আরো ভাবিয়ে তুলছে তাদের। মেয়র প্রার্থীদের জন্য দলীয় আর কাউন্সিলরদের জন্য নির্দলীয় এমন দ্বৈত আইনের প্রভাব আইন শৃঙ্খলা বাহিনীকেও বিপাকে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন বিধি সবই একরকম ছিল, এখন আবার দুই রকম হবে, দুই রকমের ইমপ্লিকেশন হবে। একজন ম্যাজিস্ট্রেটকে দুই রকমের জিনিস দেখতে হবে। রাজনৈতিক দলগুলো বা সরকারি দল এরা এটাকে ম্যানেজ করতে পারবে না। যখন তারা একজনকে নমিনেশন দেন, তাদের দলের ভিতরে আরো 3 জন থাকেন, তারা সিলেক্টেড হন না, তখন তারা কিন্তু উগ্র অবস্থান নিয়ে ফেলেন। এদিকে কমিশন বলছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ছাড় দেয়া হবে না। দলীয় প্রতীকের নির্বাচনের অভিজ্ঞতা পূর্ব থেকে আছে, কাছে আমরা আশা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, মানুষ সুন্দরভাবে এসে ভোট দিতে পারবে। ভোটারদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো দল নির্বাচনে না এলে তাদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কথা বলেন তিনি। কোনো দল অংশগ্রহণ করবে কিনা সেইটা সেই দলের সিদ্ধান্তের বিষয়। দল রাজনৈতিক নিবন্ধিত দল যেগুলো নির্বাচন কমিশনের সাথে 40টা দল নিবন্ধিত আছে, তাদের জন্য দরজা খোলা আছে। আর কেউ যদি নির্বাচন না করেন, বড় দল ছোট দল সব দলের সমান মূল্য, তারা নির্বাচন করলে ভালো। তারা নির্বাচন যদি না করেন তো রাজনীতি করেন কি জন্য? রাজনীতি করেন নির্বাচন করার জন্য। নির্বাচন করবেন না কেন? নির্বাচন না করার কি হেতু? পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর 5টি পৌরসভার পাড়া মহল্লা সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমে পড়লেও ঘরোয়াভাবে প্রস্তুতি নিচ্ছে নানা সমস্যায় জর্জরিত বিএনপি। এদিকে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক দলের নেতাদেরও। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নোয়াখালীর বিভিন্ন পৌরসভার চলছে নির্বাচনী আমেজ। সংসদে পৌরসভা সংশোধন বিল পাশ হওয়ার পর দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। অলিতে গলিতে শুভেচ্ছা সম্বলিত পোস্টার ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। তাদের পাশাপাশি ভোটারদের মন জোগাতে এখন ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। আর মাঠে না নামলেও ঘরোয়াভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয়গতভাবে যদি নির্বাচনটা দেয় তাহলে মারামারি, হানাহানি, দলে দলে হিংসাত্মক অবস্থা সৃষ্টি হবে। যোগ্য প্রার্থীগুলো নমিনেশনের নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। এত সকালে প্রতীক দিয়ে নির্বাচন দেওয়া সম্ভব আমার মনে হয় ঠিক হয় নাই। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন এ পদ্ধতিতে নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে দলের প্রতি মানুষের আস্থা বাড়বে। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। সরকার তাদের ক্ষমতাটাকে আরো শক্তিশালী এবং আরো কুক্ষিগত করার জন্যই এই নির্বাচনে দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীরা এমপিরা যেখানে প্রচারণা করবে সেখানে কোনো অবস্থাতে এটা সুষ্ঠু হবে না। এই ধারণা তো অমূলক। এখন তো যেটা হচ্ছে এটা একটা স্বচ্ছ, এটা ভালোই হবে। আগামীতে রাজনীতিকে একটা সুন্দর সুসংগঠিত করার জন্য এটা একটা পদক্ষেপ হিসেবে আমি মনে করি। নোয়াখালী পৌরসভায় 65,000, চৌমোহনীতে 46,000, চাটখিলে 21,000, বসুরহাটে 16,700 এবং হাতিয়া পৌরসভায় 27,000 ভোটার রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO বেঁধে দেওয়ার সময় অনুযায়ী আজ শেষ হচ্ছে হাতে লেখা পাসপোর্টের যুগ। আগামীকাল থেকে বিশ্বের সব বিমানবন্দরে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP গ্রহণযোগ্য হবে। বাংলাদেশে 2010 সালের 1 এপ্রিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর MRP তৈরি ও বিতরণ প্রকল্প শুরু করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 1.25 কোটি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট। এদিকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় 91 লাখ প্রবাসীর হাতে MRP পৌঁছে দিতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গাইডলাইন অনুযায়ী 24 তারিখের মধ্যে 24 তারিখের পরে যারা বিদেশে ভ্রমণ করবে তাদের MRP নিয়েই ভ্রমণ করতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে যাবে, যারা বিদেশে আছেন তারা নিজের দেশে ফিরতে পারবে, এটা কোনো সমস্যা নেই। হাতের লেখা পাসপোর্ট নিয়েই ফিরতে পারবে, ট্রাভেল পারমিট নিয়েও ফিরতে পারবে। বাংলার সময় আরো থাকছে। মহাজনদের চড়া সুদের ঋণী ভরসা আশুগঞ্জের শুটকিপল্লীর ব্যবসায়ীদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ব্যাংক কর্মকর্তারা। চট্টগ্রামের পাহাড়তলীর সিটিগেট এলাকা থেকে পাচারের সময় 20 নারীকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সৌদি আরব যাওয়ার পাসপোর্টের ফটোকপি পাওয়া গেলেও মূল কাগজপত্র পাওয়া যায়নি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উদ্ধারকৃতদের ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে দুপুরে সিটিগেট এলাকায় সন্দেহভাজন যানবাহনে নজরদারি করছিল পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের 20 নারী যাত্রীকে দেখে পুলিশের সন্দেহ হয়। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় যাত্রা এবং গন্তব্যের ব্যাপারে সদুত্তর দিতে পারেনি তারা। এই অবস্থায় গাড়ি থেকে নামিয়ে তাদের আকবর থানায় নিয়ে আসে পুলিশ। পরে তারা স্বীকার করে তাদের সৌদি আরব পাঠানো হচ্ছিল। সৌদি আরব যাই না টিকেট মানে আজিয়া হইয়া দেরি আর বিমানত আজিয়া উঠতে বলে হই উড়িব বলে হই আমার বিশাল হাজার দেখাজ করি বেলায় তার ওরা বাজে হইবার আর কোনো সমস্যা নাই। তাৎক্ষণিকভাবে বৈধ কোনো কাগজ দেখাতে না পারলেও আটক ট্রাভেল এজেন্সি মালিক দাবি করে নিয়ম মেনে এসব নারীদের সৌদি আরব পাঠানো হচ্ছিল। আমাদের সব কাগজপত্র সবগুলো আছে, আর ওবিসির কাগজপত্র, আলিফ ওয়াসির লাইসেন্স পত্র সবগুলো অফিসে আছে, বা সৌদির কাগজপত্র মানে সবগুলো গিয়ে অফিসে আছে। সিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উদ্ধারকৃত 20 নারীকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাদের পুলিশ পাহারায় ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় পাঠিয়ে দেওয়া হয়। মূল বিষয়টা আসলে চেক করে দেখবেন ঢাকা ইমিগ্রেশন অথরিটি। আমরা আমাদের অথরিটির মাধ্যমে ঢাকা কথা বলছি, আমরা এখান থেকে পুলিশ স্কোয়াড দিয়ে ওদেরকে ঢাকা পাঠিয়ে দিচ্ছি। এখন আমাদের পুলিশ গিয়ে ঢাকা ইমিগ্রেশন হ্যান্ড ওভার করবে, সেখানে যদি সবকিছু লিগাল থাকে তারা যাবে, অন্যথায় ঢাকা ইমিগ্রেশন ব্যবস্থা নেবে ওদের বিরুদ্ধে। উদ্ধারকৃত 20 জনকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং মঙ্গলবার দিবাগত রাত 2:30টার ফ্লাইটে তাদের সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রক্ত মানবদেহের অন্যতম উপাদান যা মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের জীবন ধারণের জরুরি প্রয়োজনে বিভিন্ন ব্লাড ব্যাংক রক্ত সরবরাহ করে। তবে হাতে গোনা কয়েকটি ব্লাড ব্যাংক ছাড়া বাকি সবই অননুমোদিত। স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও বন্ধ হচ্ছে না অননুমোদিত এসব ব্লাড ব্যাংকের অপরীক্ষিত রক্ত সরবরাহ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এসব রক্ত গ্রহণে রোগীরা যখন তখন আক্রান্ত হতে পারে নানা রকম জীবনঘাতী রোগে। সাইফুর রুদ্র রিপোর্ট। রোগ এবং এর চিকিৎসা ভেদে এক এক রোগীর দরকার হয় এক এক ধরনের রক্ত উপাদান। বিশ্বস্ত রক্তদাতার বাইরে এসব রক্ত এবং এর প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে থাকে বিভিন্ন ব্লাড ব্যাংক। আশঙ্কাজনক রোগীদের রক্তের চাহিদাকে পুঁজি করে বিভিন্ন অননুমোদিত ব্লাড ব্যাংক চালিয়ে যাচ্ছে রক্ত বাণিজ্য। অপরীক্ষিত এসব রক্ত গ্রহণের ফলে উপকারের চেয়ে অপকারের মাত্রা বেশি বলে জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যে ব্লাডটা ট্রান্সফিউজ করা হচ্ছে সেটা যদি প্রপারলি প্রিজার্ভ করা না হয় তাহলে আমরা এটা বলি ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয়। রোগীর হঠাৎ করেই টেম্পারেচার বেড়ে যায়, রোগীর হার্ট রেট বেড়ে যায়, রোগীর রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং এই অ্যাকিউট ট্রান্সফিউশন রিঅ্যাকশন যদি সিভিয়ার হয় পেশেন্ট এক্সপায়ার পর্যন্ত করতে পারে। চিকিৎসক আরও জানান, রোগীর জীবন এবং সুস্থতার কথা বিবেচনায় রেখে এসব ব্লাড ব্যাংকের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ব্লাড ব্যাংকগুলো আসলে রক্ত সংগ্রহ করছে কাদের কাছ থেকে, তাদের পুল অফ ডোনার্স কারা,
আপনি যদি মনে হয় যে না এরা সবসময় প্রফেশনাল ব্লাড ডোনারদের কাছ থেকে সংগ্রহ করছে, তাহলে দেয়ার যে হিউজ রিস্ক, এইটা যে কোনোভাবেই বন্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরেরই কর্মকর্তার দাবি, তাদের নজরদারি অব্যাহত আছে, তবে বরাবরের মতো বাদ সাধে জনবল সংকট। আইনের লঙ্ঘন করে যারা এগুলো প্রতিষ্ঠান করছে তাদের ক্ষেত্রে আমরা মোবাইল কোড দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি, এবং আমরা আমাদের কিন্তু নিয়মিতভাবে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে সবসময় আমরা তাদেরকে রিনিউ করার নোটিশ দিচ্ছি, তাদের এই অবস্থাপনা আছে, তারা যদি সেগুলোকে ফুলফিল না করতে পারে তাহলে বন্ধ করার ব্যবস্থা আমরা করছি। সারা দেশের কয়েকশো অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে গোপনে সরবরাহকৃত হাজারো রক্তের ব্যাগ রোগীদের হাতে যেন খুব সহজে পৌঁছাতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে রোগী এবং তার স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূ ও তার 1.5 বছরের কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাতে শহরের বামুনজল এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী কনস্টেবল পরিমল জানান, 4 মাস ধরে বামুনজল এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকছেন তিনি। মঙ্গলবার ভোরে ঘুম থেকে জেগে শিশুকন্যা অর্পিতাকে মৃত অবস্থায় দেখতে পান পরিমল। এ সময় রান্নাঘরে তার স্ত্রী কৃষ্ণার ঝুলন্ত লাশ দেখে বাড়িওয়ালাকে খবর দেয় সে। পরে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ উঠে চিল্লাচিল্লি করতেছে, তা কি হয়েছে, কয় আমার মা নাই মা নাই। তখন গেলাম, যা দেখি যে ওই গেটে আমি দরজায় গেছি, তখন উনি বলতেছে যে আমার বাচ্চা এই বাচ্চা মারা গেছে। তখন উনি খুঁজলো যে আমার ওয়াইফ কই, তখন ওয়াইফে খোঁজাখুঁজি করার পর ওখানে যা দেখে উনি ফার্স্ট নাটকে মারা গেছে। আমার বোন ফার্স্ট লাখে মারা যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্নে হঠাৎ করে চলে গেল, আমি তো সেটা নিয়ে খুবই স্টোনিশ। আমি বাচ্চাকে দেখি যে বাচ্চার শরীর পুরো সম্পূর্ণ ঠান্ডা, দেখি পিছনের এক পাশে আমার বউ নেই। তার স্ত্রী যে মারা গেছে তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। আর বাচ্চাটা কিভাবে মারা গেল এখনো এটা আমরা যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই করে পাশাপাশি এটা আমরা পোস্টমর্টম করাবো, তারপর বোঝা যাবে যে সে আসলে কিভাবে মারা গেছে। যশোরে 2 গ্রুপের সংঘর্ষে আহত MM কলেজের শিক্ষার্থী কামরুল মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল হাবিবুল্লাহ নামে আরও এক শিক্ষার্থী মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে শহরের খড়কি এলাকায় সংঘর্ষে কয়েকজনকে গুরুতর অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কামরুলকে ঢাকা মেডিকেলে আনার পথে মৃত্যু হয়। এই ঘটনায় যশোর মেডিকেলে চিকিৎসাধীন মামুন নামে অপর এক শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল MM কলেজ ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ হয়। ওয়ার্ডে সম্ভবত আমাদের এখানে হাবিবুল্লাহ নামে এটা ওয়ার্ডে এক্সপায়ার করছে, আর ঢাকা যাওয়ার পথে কামরুল এক্সপায়ার করছে। এই ঘটনার বিষয়ে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা খুন এবং আহতর ঘটনায় মামলা রুজু হয়। মৃত বা আহতর পক্ষে কেউ এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করার জন্য আসে নাই। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে একাডেমিক কাউন্সিল। গত রাতে কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের পর সকালে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে এই ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিককে আটক করেছে পুলিশ। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর শাহর সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাস পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল রাত 1টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হন 3 জন। ছাত্রলীগের মধ্যে বিভিন্ন অনুপ্রবেশ ঘটেছে, যারা বিভিন্ন জামাত শিবির দলের আছে তারা ছাত্রলীগ ধরছে। তো তারা হচ্ছে গিয়ে যখন ছাত্রলীগ কমিটি আছে, কমিটির কারণে তাদের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম তারা বজায় আসছে, আতঙ্কিত হয়ে তারা এই কাজগুলো করতেছে। কমিটি রিফর্ম করতে হবে, এই কমিটি ভেঙে 2 পক্ষের সমন্বয় এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়ে কমিটি করতে হবে, অথবা কলেজ চলবে না। সব ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ থাকবে এবং উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির সামগ্রিক মূল্যায়নের জন্য আমি
শিক্ষক এবং হোস্টেল সুপারদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করছি, যারা সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে আমাকে রিপোর্ট করবে 3 দিনের মধ্যে। খাদ্যের অপ্রতুলতা ও লোকবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর 100 শয্যার সরকারি শিশু পরিবার। এতে দুর্বিষহ জীবনযাপন করছে শিশুরা। অবশ্য কর্তৃপক্ষ বলছে শিশু প্রতি মাসিক যে টাকা বরাদ্দ তা পর্যাপ্ত নয়। আর জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2006 সালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে 2 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় 100 শয্যার সরকারি শিশু পরিবার। শিশুদের তত্ত্বাবধানের জন্য এখানে 18 জন কর্মকর্তা কর্মচারীর পদ থাকলেও শূন্য রয়েছে 9টি। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জনবল না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মরত কর্মচারী কর্মকর্তা সহ শিশুদের। আমার একা পাক করতে গেলে সবকিছু গুছায় গেছে নিয়ে আমার একটু ভীষণ কষ্ট হয়ে যায়। কম্পাউন্ডার নাই, চিকিৎসার সমস্যা হয়। বছরে 2টি ঈদে নিম্নমানের 2টি পোশাক ও একটি স্কুলের পোশাক পরেই পুরো বছর কাটাতে হয় শিশুদের। এছাড়া প্রশিক্ষকের অভাব, পয় নিষ্কাশনের সমস্যা, চিকিৎসকের ব্যবস্থা ও চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ না থাকায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে শিশুদের। বছরে 2 বার পোশাক প্রতি ঈদের সময়, আর তেমনি পোশাক পাওয়া যায় না আর কি। বিকালে নাস্তাটা এখন আগে 2 মাস রেগুলার দিত, এখন মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। অবশ্য কর্তৃপক্ষ বলছে এখানে শিশু প্রতি মাসিক বরাদ্দ 2000 টাকা, যা দিয়ে মানসম্মতভাবে খাদ্য ও বস্ত্র চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। একটা শিশু 60 টাকা বা 65 টাকায় 3 বার খাওয়া আসলে তার জন্য আমার কাছে মনে হয় খুবই অপ্রতুল। এই বাজেটটা আমার মনে হয় বাড়ানো দরকার। মা বাবা হারানো এই অধিকার বঞ্চিত শিশুদের একমাত্র আশার আলো এই প্রতিষ্ঠানে বর্তমানে 82 জন শিশু বসবাস করছে। সময় সংবাদ, নরসিংদী। নিখোঁজের 4 দিন পর রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে উদ্ধার করে সদর থানায় সোপর্দ করেছে র্যাব 13। গতকাল রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের দাবি, গত 19 নভেম্বর রাতে রংপুরের পূর্ব শালবনের নিজ বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে মোজাফফর হোসেন নিখোঁজ ছিলেন। তবে তাকে উদ্ধারের বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এদিকে মোজাফফর হোসেনের বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি থানায় নাশকতা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর 4:30টায় র্যাব পরিচয়ে সাদা পোশাকে এসে কোথা থেকে নিয়ে গেছে? বাসা থেকে। তারপরে আমরা সকালে গেলাম, যে বললো যে আনা হয়নি। নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ ও সাতক্ষীরা থেকে বিভিন্ন মামলার 85 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রাতে সাতক্ষীরা শহরে গোপন বৈঠকের সময় 18 জন জামায়াত শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও 22 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঝিনাইদহ থেকে বিভিন্ন মামলায় জামায়াত শিবিরের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযান চালিয়ে ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে আরও 33 জনকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাট থেকেও গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। কুমিল্লায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 কলেজ ছাত্রী সহ 5 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 1 জন। এদিকে মৌলভীবাজারে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে 1 শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন 1 জন। সকালে কুমিল্লা নোয়াখালী সড়কে কুমিল্লাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সহ 3 জন নিহত হন। এদের মধ্যে নাসরিন ও রোজিনা লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন। আহত আরও 3 জনকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যান 1 জন। পরে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে নিহত 4 জনের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার রাজাপুরে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়ায় কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 4 বছরের এক শিশু মারা যায়। এ সময় শিশুটির মাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নেত্রকোনায় আখতার আলী হত্যা মামলায় 1 বোন ও 4 ভাই সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 13 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, কমলাকান্দা উপজেলার 5গাঁও গ্রামের আখতার ও আব্দুল সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।
এরই জের ধরে 1998 সালের 25 নভেম্বর প্রতিপক্ষ সালামের লোকজন আক্তারকে গুলি করে হত্যা করে। ঘটনার দিনই নিহতের বোন অরুণা বাদী হয়ে 18 জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে 1999 সালের 12 এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দেয়। পরে 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 3 বছর আজ। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে যান তাদের স্বজন, বিশিষ্টজন এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দোষীদের দ্রুত বিচারের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে শোক মিছিল ও মানববন্ধন করে শ্রমিক সংগঠনগুলো। এ সময় তারা দ্রুত ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ারও দাবি জানান। এরই মধ্যে নিহত 109 শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 7 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 114 জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে গড়ে উঠেছে শুটকি পল্লী। গুণগত মান ভালো হওয়ায় এখানকার শুটকি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারত সহ মধ্যপ্রাচ্যে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পেয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। অবশ্য ব্যাংক কর্মকর্তারা বলছেন নানা সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাল, বিল ও হাওর থেকে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ সংগ্রহ করে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা শতাধিক ডাঙ্গি বা মাচার উপর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এসব শুটকি তৈরি করা হয়। গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এখানকার শুটকি। সারা বাংলাদেশে চলে, আবার বিভিন্ন রাষ্ট্র যা মাজন টানলে টাকা দেওয়া লাগে, আমরা বিশেষ সুদরা দেওয়া লাগে। ব্যাংকে থেকে কিছু লোন দিত, মনে করেন সবাই চলতে পারতো ভালো। এই অবস্থায় এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পৃষ্ঠপোষকতা পেলে শিল্পটি আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বাংলাদেশ কৃষি ব্যাংকের মতো আলাদাভাবে শুটকির জন্য কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এবং সহজ শর্তে যদি এই লোনগুলি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশ থেকে প্রায় হাজার হাজার টন শুটকি বাইরে যাবে। আর নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে বড় আকারে ঋণ দেওয়া যাচ্ছে না বলে জানালেন কৃষি ব্যাংকের এক কর্মকর্তা। স্থায়ী ব্যবসায়ী নয় বিধায় তাদের মর্টগেজ দেওয়ার মতো কোনো প্রপার্টিও সেখানে নেই। তারা অন্য জায়গার থেকে আসে, অন্য জায়গায় ব্যবসা করে তারা চলে যায়, যে কারণে আমরা তাদেরকে ওইভাবে বড় ঋণ সহায়তা করতে পারি না। আশুগঞ্জের লালপুরে শুটকি শিল্পের সঙ্গে ব্যবসায়ী সহ প্রায় 10,000 শ্রমিক জড়িত রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মেহেরপুরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার গভীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার শালিকা ও গভীপুর গ্রামের দুপক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এরই জের ধরে আজ সকালে গভীপুর গ্রামের এক যুবককে মারধর করে শালিকা গ্রামের লোকেরা। এ খবর জানার পর লাঠি সোঁটা নিয়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 12 রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত 6 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। কুড়িগ্রাম ও পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ছিটমহলের 310 জন সদস্য আজ ভারত গেছেন। ছিটমহল বিলুপ্তির আগে দুদেশের যৌথ সমীক্ষায় নাম হালনাগাদকরণে ভারতে যেতে ইচ্ছুকরাই আজ বাংলাদেশ ছাড়লেন। দীর্ঘদিনের আত্মিক বন্ধন ছিন্ন হওয়ায় তাদেরকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান স্বজন ও প্রতিবেশীরা। সকালে বাঘভান্ডার সাহেবগঞ্জ পয়েন্ট দিয়ে ভারতে যান কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত 2টি ছিটমহলের 30টি পরিবারের 158 সদস্য। তারা সবাই জেলার বিলুপ্ত দাসিয়ারছড়া ও ছোট গড়ঝালা ছিটমহলের বাসিন্দা ছিলেন। এ সময় ভারতীয় হাইকমিশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে গেলেন পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত দহলা খাগড়াবাড়ি ছিটমহলের 152 জন সদস্য। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করে পঞ্চগড় জেলা প্রশাসন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী বাংলাদেশ ভারত দুই বাংলার চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ। এই উৎসবে দুদেশের বরেণ্য চলচ্চিত্রকারদের 22টি ছবি প্রদর্শন করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজান উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম ও মসিউদ্দিন সহ দুই বাংলার চলচ্চিত্রকাররা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য। পরে বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র চাকা প্রদর্শন করা হয়। বিশ্বাস করি যে এই চলচ্চিত্রের বিষয়টা যেসব বাঙালির ঐতিহ্য সামনে এগিয়ে যাওয়া, কোনো অপশক্তি বাঙালিকে পরাস্ত করতে পারবে না কোনোদিন। সেগুলো হয়তো সাময়িকভাবে আমাদের অগ্রযাত্রার পথে একটা বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু সেটি মাত্রই সাময়িক বাধা। মনে রাখতে হবে, যতই সেই বাধা আসুক না কেন, সব বাধা উপেক্ষা করে বাঙালি এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘোষণা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। 234টি পৌরসভা নির্বাচন 30 ডিসেম্বর। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না সরকারি সুবিধাভোগী কেউ। হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা আজই শেষ। কাল থেকে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট। চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে পাচারের সময় 20 নারী উদ্ধার। উদ্দেশ্য ছিল ঢাকা হয়ে সৌদি আরব। এক পাচারকারী আটক। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অনুমোদনহীন ব্লাড ব্যাংকের রক্ত সরবরাহ। এসব রক্ত গ্রহণে প্রাণঘাতী রোগে আক্রান্তের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং খাবার সহ নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর সরকারি শিশু পরিবার। দুর্বিষহ জীবনযাপন শিশুদের বরাদ্দ পর্যাপ্ত নয়, দাবি কর্তৃপক্ষের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।